Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। দিনের ক্লাসে আমরা এখান থেকে পড়েছিলাম যে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি সম্পর্কে পড়েছিলাম। সেকেন্ডারি মেমোরির মধ্যে অক্সিলারি মেমোরি হিসাবে আমরা বলেছিলাম হার্ড ডিস্কের কথা আমরা জেনেছিলাম, যেগুলোকে আমরা সেকেন্ডারি মেমোরি বলি, যেগুলো আমরা মেন মেমোরির থেকে কিছুটা সাইজে ছোট হয়। সাইজ অফ দ্য মেন মেমোরি ছোট হয়, কিন্তু সেকেন্ডারি মেমোরির সাইজ বড় হয় এবং তার সাথে সাথে আমরা বেশি পরিমাণে ডেটা আমরা স্টোর করতে পারি সেকেন্ডারি মেমোরির মধ্যে। তো এই কারণে আমরা সেকেন্ডারি মেমোরিকে অক্সিলারি মেমোরি হিসেবেও বলে থাকি, যেটা আমি অলরেডি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম। এবং এটা কি হয়, স্লোয়ার দেন দ্য মেন মেমোরি। মেন মেমোরি থেকে এটা স্লো হয়ে থাকে। নেক্সট আমি এদের ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম। বেসিক পার্থক্য ছিল এটা ভোলাটাইল হয় র্যাম, যেটা হচ্ছে নন ভোলাটাইল হয়। এটাকে ব্যাকআপ মেমোরি বলেও আমরা বলতে পারি, কারণ এখানে আমাদের ডেটা আমরা ব্যাকআপ বা স্টোর করে রাখতে পারি। ওকে, নেক্সট আমাদের আজকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস। তো আমরা কম বেশি সবাই স্টোরেজ ডিভাইস সম্পর্কে অবগত যে হোয়াট ইজ স্টোরেজ ডিভাইস। আমাদের যদি কোনো কিছু ডেটার প্রয়োজন হয়, যে আমরা হয়তো কোথাও ঘুরতে গেলাম, সেখানে ফটো তুললাম, ফটো তুলে এবার আমাদের সেই ফটোগুলোকে আমাদের স্টোর করে রাখতে হবে। যদি আমরা ফিউচারে সেটা দেখতে চাই, তাহলে সেটার জন্য আমাদের ফটোগুলো স্টোর করে রাখতে হবে। সেই কারণে আমরা যে ফটোগুলো তুলি সেগুলো একটা পেন ড্রাইভে অথবা মেমোরি কার্ডে আমরা কপি করে রেখে দিই। অর্থাৎ যেরকম কোনো একটা ডিভাইস যেখানে আমরা এইভাবে কোনো কিছু স্টোর করে রাখি ফর ফিউচার, সেটাকে আমরা স্টোরেজ ডিভাইস বলে থাকি। তাহলে স্টোরেজ ডিভাইসকে আমরা বলতে পারি ইট ইজ অলসো কল্ড এ স্টোরেজ মিডিয়া। তার কারণ কি, স্টোরেজ মিডিয়া কেন বলা হচ্ছে? কারণ আমাদের যে মিডিয়া কাকে বলে, আচ্ছা কারো আইডিয়া আছে হোয়াট ইজ মিডিয়া কাকে বলে? মিডিয়া মানে কি? যে সিনেমা পড়ে, যে খবর পড়ে, সেটা মিডিয়া? হোয়াট ইজ মিডিয়া? বলো, মিডিয়া সম্পর্কে কার কি ধারণা আছে? বলো, কেউ একজন বলো, মিডিয়া সম্পর্কে কার কি ধারণা আছে? কেউ অ্যান্সার করো, মিডিয়া সম্পর্কে কার কি ধারণা আছে? কিছু ধারণা নেই, কিছু তো বলবে। স্যার আমার কোনো ধারণা নেই। স্যার মিডিয়া মানে তো মাধ্যম টাইপের। আচ্ছা, বাকিরা কার কি ধারণা আছে বলো। মিডিয়া মানে মাধ্যম বলেছো, কিন্তু আমি সেটাই বললাম যে এখানে নিউজ মিডিয়া বা কোনো কিছু এই ধরনের মিডিয়া নয়। হোয়াট ইজ মিডিয়া? মিডিয়া সম্পর্কে কার কি কনসেপ্ট আছে? মিডিয়া মানে তো বলে না গণমাধ্যম। প্রিন্টিং মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া, বিভিন্ন ধরনের মাধ্যম। প্রিন্টিং মিডিয়া যেমন প্রিন্টিং প্রেসে নিউজ পেপার হয়, ভার্চুয়াল মিডিয়াতে লাইভ টেলিকাস্ট, এই ধরনের। বাহ, একদম বলেছো ঠিকঠাক। একটু আমি সেখান থেকে তোমাদের ধারণাকে একটু চেঞ্জ করব। স্টোরেজ মিডিয়া বলতে, এখানে মিডিয়া বলতে ইন সেন্স অফ বলা আছে মিডিয়াম। ওকে, মানে এমন একটা জায়গা যেখানে আমি জিনিসপত্রকে স্টোর করে রাখতে পারবো, স্টোরেজ মিডিয়াম হিসাবে বলা হয় স্টোরেজ ডিভাইসকে। মানে আমরা যদি কোনো একটা জায়গায় যেতে চাই, কোনো একটা দিল্লি যাচ্ছি, তাহলে দিল্লি যেতে গেলে আমি তো পায়ে হেঁটে যেতে পারবো না, আমাকে হয় ট্রেনে যেতে হবে, নাহলে ফ্লাইটে যেতে হবে। তাহলে আমি সেখানে পৌঁছে কি ফ্লাইটটাকে কি পকেটে ভরে নিয়ে চলে যাব, না ফ্লাইটটাকে ইনএক্ট যেরকম ছিল ফ্লাইটটাকে রেখে দেবো? ফ্লাইট যেরকম ছিল সেরকম অবস্থাতেই থাকবে।
এই যে জিনিসটা, অর্থাৎ যেটাকে আমি কোনো একটা কাজের পারপাসে ইউজ করলাম, কিন্তু ইউজ করার পরে সেটা আমাদের লাইফের সাথে ইনক্লুড হলো না, সেটাকে আমরা মিডিয়া বলবো। তাহলে আমরা যদি কোনো একটা যাওয়ার ক্ষেত্রে বলি, তাহলে বাস একটা মিডিয়া। সেরকম কোনো আমরা একটা কাজ করছি, কাজ পারফর্ম করছি স্টোর করার জন্য, ডেটাকে স্টোর করার জন্য বা রাখার জন্য একটা জায়গায় আমি রাখছি, সেই জায়গাটাকে আমি বলবো স্টোরেজ মিডিয়া। মানে আমরা যদি বলি খাওয়ার মিডিয়ার ক্ষেত্রে আমাদের যে ফুড স্টোরেজ বলে, ফ্রিজ, সেটাও একটা স্টোরেজ মিডিয়া, আমরা ফিউচারের জন্য খাবার রাখতে পারি। সেরকম যেখানে আমরা যে ডেটাকে স্টোর করি, সেই জায়গাটাকে আমরা স্টোরেজ মিডিয়া বলি। এবার মিডিয়া সম্পর্কে অনেকের ধারণা আছে যে মিডিয়া ফাইল মানে কোনো ভিডিও ফাইল হবে, এরকম বলবে যে মিডিয়া ফাইল মানে ভিডিও ফাইল, এরকম ভাবে। কিন্তু না, মিডিয়া ফাইল মানে যে কোনো ফাইল হতে পারে, আইদার ভিডিও অর অডিও অর ডেটা ফাইল, যে কোনো ফাইল যেটাকে আমরা অ্যাজ এ স্টোর ফর্মে রাখতে পারি বা স্টোরেজ হিসেবে রাখি, সেটাকেই আমরা মিডিয়া বলে থাকি, তাই তো? তাহলে এ ডিভাইস, ইট ইজ এ ডিভাইস দ্যাট ক্যান হোল্ড ইনফরমেশন, যেটা আমাদের ইনফরমেশনকে হোল্ড করতে পারে। টু মেইন স্টোরেজ ডিভাইস আর ইউজড ইন কম্পিউটার। দুটো হয়, একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস, যেটাকে আমরা র্যাম বলে থাকি, আর একটা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, যেটাকে আমরা বলে থাকি হার্ড ড্রাইভ। তাহলে আমাদের কম্পিউটার চালাতে গেলে দুটো জিনিস ম্যান্ডেটারি, তার মধ্যে র্যাম ম্যান্ডেটারি থাকতেই হবে, আর একটা হচ্ছে হার্ড ড্রাইভ। এবার হার্ড ড্রাইভ যদি নাও থাকে, আমি বলেছিলাম, তাহলেও আমরা কিন্তু কম্পিউটারে চালাতে বা অ্যাক্সেস করতে পারবো, কারণ আমরা সেক্ষেত্রে সেকেন্ডারি মেমোরি হিসেবে ইউজ করতে পারি বায়াসকে। তাহলে বায়াসের মধ্যে আমরা যদি এনাফ স্পেস রেখে থাকি, সেখানে আমরা বায়াসের মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করে রাখতে পারি। ফলে কি হয়, আমাদের মেশিন উইদাউট হার্ড ড্রাইভও কিন্তু চলতে পারে, বাট র্যাম ছাড়া কিন্তু কোনো মেশিন কখনোই চলবে না। সেকেন্ডারি স্টোরেজ ক্যান বি আইদার ইন্টারনাল অর এক্সটার্নাল স্টোরেজ। আমরা যদি মনে করি সেকেন্ডারি স্টোরেজ যেটা হয়, সেটা ইন্টারনালও হতে পারে অথবা এক্সটার্নাল স্টোরেজও হতে পারে। কারণ ইন্টারনাল স্টোরেজ মানে যেটা আমরা ইন্টারনাল হার্ড ড্রাইভ বলে থাকি, যে কম্পিউটারের মধ্যে যেটা থাকে সেটাকে ইন্টারনাল হার্ড ড্রাইভ বলি, আর কম্পিউটারের বাইরে যেটা থাকে, যেটা আমরা এক্সটার্নাল হার্ড ডিস্কের মতো ইউজ করতে পারি। তাহলে সেটা এক্সটার্নাল স্টোরেজ মানে হার্ড ডিস্কও বলতে পারি, পেন ড্রাইভও বলতে পারি, মেমোরি কার্ডও বলতে পারি। তাহলে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে বলি, আর প্রাইমারি স্টোরেজের মধ্যে আমরা অবশ্যই র্যাম কে বলবো। ওকে, তাহলে সবসময় মনে রাখবে মিডিয়া কিন্তু কি একটা হার্ডওয়্যার ডিভাইস। এটা কিন্তু এমসিকিউ করতে গেলে এই জিনিসটা পাবো, যে মিডিয়া কি একটা সফটওয়্যার, একটা কোনো একটা জিনিস বলবে মিডিয়া কিন্তু একটা হার্ডওয়্যার ডিভাইস। The storage device required by computer to save any settings of additional information. আমরা স্টোরেজ ডিভাইসের মধ্যে, কম্পিউটারের মধ্যে সেভ করে রাখতে পারি যে কোনো টাইপের ইনফরমেশনকে আমরা স্টোরেজ ডিভাইসের মধ্যে সেভ করে রাখতে পারি। ওকে, সেকেন্ডারি মেমোরি মধ্যে ইনক্লুড হচ্ছে, আমি কিছু কিছু এক্সাম্পল বলবো। নাম্বার হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, যেটা হচ্ছে ম্যাগনেটিক থিওরির উপর বা ম্যাগনেটিক কালচারের উপর ডিপেন্ড করে ম্যাগনেটিক ডিস্ক তৈরি হয়। ম্যাগনেটিক ডিস্ক গুলো প্লেজ টু রোলস ইন এ কম্পিউটার সিস্টেম। দুটো কাজ জেনারেলি ম্যাগনেটিক ডিস্ক করে থাকে। একটা হয় লং টার্ম নন ভোলাটাইল স্টোরেজ ফাইল ইভেন হোয়েন নো প্রোগ্রাম আর রানিং। তার মানে যদি বলতে পারি এখানে লং রান, কথাটা লং রান বলেছে আর নন ভোলাটাইল বলেছে। দেখো মানেটা লং রান মানে আমি হার্ড ডিস্কে যদি একটা জিনিস রাখি, সেটা আমি 100 বছর পরেও যে হার্ড ডিস্কের ডেটাটা কিন্তু থাকবে, ডিলিট হয়ে যাবে না, সেই জন্য এটাকে আমরা লং রান বলতে পারি। নন ভোলাটাইল মানে কি কখনোই ভুলে যাবে না, যে কম্পিউটারে পাওয়ার অফ হয়ে গেল, কম্পিউটার ভুলে গেল, সেরকম না। এই জন্য নন ভোলাটাইল হয়। ইভেন নো প্রোগ্রাম আর রানিং মানে যখন কম্পিউটার চালু অবস্থায় থাকে না, তখনও কিন্তু ডেটাগুলো তার মধ্যেই জমা থাকে। A level of memory hierarchy below main memory used as a backing store for virtual memory during the program execution. দেখো আমি তোমাদের এই কথাটা আগের দিন বলেছিলাম, ভার্চুয়াল মেমোরি বোঝানোর সময় বলেছিলাম যে a level of memory hierarchy below main memory used as a backup store for virtual memory during program execution. দেখো আমি আগের দিন বলেছিলাম যদি কোনো কিছু প্রোগ্রাম এক্সিকিউট করতে চাই, তখন আমাদের ভার্চুয়াল মেমোরি যেটা হয় সেটা কিন্তু সেকেন্ডারি স্টোরেজের মধ্যেই কাজ করে। মনে করে বলেছিলাম যে একটা মুভি 3 GB বা 4 GB মুভি যদি চালু করতে চাই, র্যামে সাফিসিয়েন্ট স্টোরেজ না থাকলে
তখন র্যাম কি করে, হার্ড ডিস্কের কাছ থেকে একটা জায়গা ধার নিয়ে থাকে, ধার নেওয়া জায়গাতে সে নিজের কাজ পারফর্ম করে থাকে এবং কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা আবার হার্ড ডিস্কের মতোই অবস্থান করে। সেটাকে আমরা ভার্চুয়াল মেমোরি বলেছিলাম, আমরা আগের ক্লাসে আমরা এটা ডাউট ক্লিয়ার করেছিলাম। তাহলে সেটা দেখো এখানটা আমরা পেলাম। A magnetic disc consists of collection patterns generally 1 to 12 rotating on a spindle of 3600 to 1500 রিভলিউশন পার মিনিট। এটাকে আমরা আরপিএম বলে থাকি। দেখো আমরা যদি কম্পিউটার কিনতে যাই বা প্রসেসর কিনতে যাই, তখন আমাদের কিছু জিনিস চেক করতে হয়। একটা চেক করতে হয় তার কত গিগাহার্টস এর প্রসেসর, একটা চেক করতে হয় তার আরপিএম কত রয়েছে, রিভলিউশন পার মিনিট কত রয়েছে, আর তার মধ্যে কতগুলো কোর রয়েছে। তাহলে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা পারফরমেন্স রয়েছে, কাজ রয়েছে। যদি আরপিএম বেশি হয় তাহলে আরপিএম দেখো ম্যাগনেটিক ডিস্কের মধ্যেও থাকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ র্যাম এর ক্ষেত্রেও কিন্তু আরপিএম থাকে। তাহলে আরপিএম যদি যত বেশি হবে তত র্যাম কিন্তু বা স্টোরেজ ডিভাইস কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। এই যে এখন প্রেজেন্টলি যে এইচডিডি গুলো এসএসডি বেরিয়েছে, তার আরপিএম কিন্তু খুব হাই হওয়ার কারণে খুব ভালো কাজ করে থাকে। আর যদি কোর বেশি হয়ে থাকে, দেখো তোমার বাড়িতে যদি দুটো রুম থাকে তাহলে তুমি একসাথে অনেকগুলো কাজ তো করতে পারবে না। বিয়ে বাড়ির সময় কি হবে, এখানে একটা করে মানে মেয়ে সাজলে আর একটা করে ছেলে সাজছে, তাহলে কি হবে, বাকি আর কোনো ঘর নেই, কেউ থাকতে পারবে না। কিন্তু তোমার ঘরে যদি সাফিসিয়েন্ট এরকম 4টা 5টা ঘর থাকে, বাকি ঘরগুলো তুমি প্যারালালি যখন খুশি কাজ করতে পারো। তাহলে এই যে বেশি পরিমাণে যে জায়গা তোমার হার্ড ডিস্কের মধ্যে থাকবে, সেটাকে আমরা কম্পিউটারের কথায় বলি কোর, CORE। এই জন্য বিভিন্ন দেখবে প্রসেসর যেরকম হয় ডুয়েল কোর, হেক্সা কোর, কোয়াড কোর, এরকম নাম বলা হয়। যত কোর বেশি থাকবে তত কিন্তু কম্পিউটারের স্পিড বেশি হবে। যত এখনকার নতুন যে প্রসেসর বেরোচ্ছে i5, i7, i9 এ, সেখানে কিন্তু কোরের সংখ্যা বেশি বাড়ানো হচ্ছে এবং তার সাথে সাথে পাল্লা দিয়ে অবশ্যই আরপিএম ও বাড়ছে। These platters are metal of glass disc covered with magnetic recording material on both side। তাহলে এগুলো কি হয়, যে বিভিন্ন মেটাল দিয়ে তৈরি হয় এবং গ্লাস ডিস্ক দিয়ে তৈরি হয় ম্যাগনেটিক মেটেরিয়াল গুলো বোথ সাইড। সো 10 plotters having 20 recording surface। 10 plotter থাকে, তার মধ্যে 20 রেকর্ডিং সারফেস থাকে। The recording surface is divided into concentric circle. This is called a track. Each track is divided into sector. A sector is the smallest unit that can be read and written। দেখো আমি একটু ছবির মতো আঁকছি, তোমরা বুঝতে পারবে। যেমন আমরা সিডির ক্ষেত্রে দেখেছি, সিডি দেখো এরকম গোল হয়, কিন্তু টোটালি কি শুধু গোল থাকে সেরকম না। দেখবে সিডির মধ্যে গোল থাকলেও এইরকম করে দেখবে ভেতরে এরকম করে সব এরকম এরকম করা থাকে, ঠিক আছে, দেখবে এরকম এরকম গোল থাকে একদম। তাহলে এই যে গোল অবস্থায় আছে, এই যে প্রত্যেকটা ব্লু কালারের আমরা দেখতে পাচ্ছি, ব্লু কালারের এই যে প্রত্যেকটা জিনিস, এগুলোকে আমরা বলবো ট্র্যাক। এগুলোকে আমরা বলবো ট্র্যাক, TRACK। ট্র্যাক মানে রাস্তা, আমরা যে দৌড়াই দেখো তখন হচ্ছে আমরা ট্র্যাকে দৌড়াতে বলে, তাহলে এটাকে আমরা বলবো ট্র্যাক। এবার এই যে ট্র্যাক, এরকম প্রচুর ট্র্যাক এরকম ভাগ থাকে। যত বেশি ট্র্যাক থাকবে তত হচ্ছে আমাদের মানে মেমোরিটা ফাস্ট হবে। এই জন্য দেখবে সিডির যে ট্র্যাক গুলো থাকে সেগুলো আমরা দেখতে পাই, কিন্তু ডিভিডির ট্র্যাক কিন্তু আমরা দেখতে পাই না। এই জন্য ডিভিডি দেখবে একটু প্লেন টাইপের হয়ে থাকে। এগুলোকে আমরা ট্র্যাক বলে থাকি, যেগুলো কনসেন্ট্রিক সার্কেল। আমি যে বললাম কনসেন্ট্রিক সার্কেলকে আমরা ট্র্যাক বলে থাকি। ইচ ট্র্যাক ইজ ডিভাইডেড ইনটু সেক্টর, মানে এখান থেকে এইভাবে আলাদা আলাদা পার্ট করা থাকে। তাহলে কি হলো, আমরা এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই, দেখবে একটু যদি জুম করে দেখে নাও, কারণ এখানে জায়গা সেভাবে নেই। তাহলে এখানটা একটু যদি দেখো, এই যে প্রত্যেকটা জায়গা, স্ক্রিনটা একটু জুম করে নিতে পারো, এই জায়গাটা দেখতে পাবে ভালো করে। এই যে তাহলে প্রত্যেকটা জায়গা রয়েছে, প্রত্যেকটা যে জায়গা যেখানে এই যে ট্র্যাকের মধ্যে ভাগ করলাম, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এটা একটা সেক্টর, এরকম আলাদা আলাদা সেক্টরে ভাগ হয়ে গেছে। তাহলে এই সেক্টর, প্রত্যেকটা যে সেক্টর, তাহলে আমি এটা বলবো যে এর মাঝখানে যদি কোনো একটা যায়, যে এটা হচ্ছে 10th আর 11th লাইনের মাঝখানে এই সি সেক্টর বা ডি সেক্টরে রয়েছে। তাহলে পার্টিকুলার কোন একটা জায়গার অ্যাড্রেসের মতো হয়ে যাচ্ছে, যেভাবে আমরা জিওগ্রাফিতে ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে করে থাকি, সেরকম আমরা সেক্টরকে এই জন্য আমরা বলি স্মলেস্ট ইউনিট। তাহলে যদি এই হার্ড ডিস্কের মধ্যে সাপোজ জায়গা রয়েছে 500 জিবি, তার মধ্যে একটা যদি কোনো একটা জায়গার মধ্যে যদি 5 জিবির একটা মুভি থাকে, সেটা হয়তো এই জায়গাতে 5 জিবির একটা মুভি রয়েছে।
তাহলে এর অ্যাড্রেস আমি বলে দেবো যে 15 ট্র্যাকের সি সেক্টরে রয়েছে। এই ইনফরমেশন যদি হার্ড ডিস্কের কাছে থাকে, তাহলে র্যাম যখন খুঁজতে আসবে, র্যামকে আর পুরো হার্ড ডিস্ক খুঁজতে হবে না, পার্টিকুলার এই অ্যাড্রেসে গিয়ে তার কানটা ধরে নিয়ে চলে আসবে। তাহলে এইভাবে হার্ড ডিস্ক, ম্যাগনেটিক ডিস্ক কিন্তু কাজ করে থাকে। এই জন্য ম্যাগনেটিক ডিস্ককে হার্ড ডিস্কের ক্ষেত্রে, ম্যাগনেটিক ডিস্কের ক্ষেত্রে যথেষ্ট বেশি ফাস্ট হয়ে থাকে। এবং এইগুলোকে আমরা চাইলে রিড এবং রিটেন করতে পারি। এই জন্য হার্ড ডিস্কে আমরা ডেটা যেরকম খুশি রাখতে পারি, আবার যেরকম খুশি ডিলিটও আমরা করে দিতে পারি। এই জন্য ম্যাগনেটিক ইউজ আমরা স্টোরেজ ডিভাইস হিসেবে প্রথম ইউজ করে থাকি। তবে ম্যাগনেটিক ডিস্ক বিভিন্ন কারণে খারাপ হতে পারে, কারণ আমরা জানি ম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, সেম পোল যদি হয়, যে একই মেরু পরস্পরকে বিকর্ষণ করে আর সমমেরু পরস্পরকে আকর্ষণ করে। এবার দেখো, একটা ম্যাগনেটের কাছে যদি আমি আরেকটা ম্যাগনেটকে নিয়ে আসি, তাহলে কি হবে, দুজনের মধ্যে রিপলস কাজ করবে, দুটো ম্যাগনেট রিপলস কাজ করবে, ফলে দুজনের মধ্যেই সমস্যা দেখা দেবে। অর্থাৎ কোনো একটা জায়গার ক্ষেত্রে আমি যদি যেখানে হার্ড ডিস্ক রয়েছে তার পাশে যদি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রাখি, তাহলে কিন্তু আমার হার্ড ডিস্ক কিছুদিনের মধ্যেই ক্র্যাশ করে যাবে। এই জন্য দেখবে আমাদের যে সিপিইউ, যেটা ইউপিএস হয়ে থাকে, এবার আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক গুডস কম বেশি ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে। টিভি বলো, ফ্রিজ বলো, ইউপিএস বলো, যে কোনো জিনিস ম্যাগনেট তৈরি হয়। এই জন্য যারা কম্পিউটার কেনে তখন দেখবে রেকমেন্ড করে কি বলতো, যে ইউপিএস টাকে সবসময় নিচে রাখতে রেকমেন্ড করে, দেখবে নিচে রাখতে বলবে। এবার অনেকে দেখবে পাশে, কম্পিউটারের পাশেই রেখে দেয়, বা সিপিইউ এর পাশেই ইউপিএস রেখে দেয়, জায়গা কম থাকার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু তার কম্পিউটার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, দেখো কারো কোনো কোশ্চেন আছে বলো, সেকেন্ডারি মেমোরি সম্পর্কে, যেখানে ম্যাগনেটিক ডিভাইস বললাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। সুজাতা, বোঝা গেছে? সৌমজিৎ? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, ওকে। নেক্সট দেখো, আমরা যাচ্ছি অপটিক্যাল ডিস্কে। তাহলে অপটিক্যাল ডিস্ক কোনগুলোকে বলবো? যেই জিনিস অপটিক মানে কি, আমাদের অপটিক কথার অর্থ কি? অপটিক নার্ভ কোথায় আছে? অপটিক নার্ভ হচ্ছে দৃষ্টি দেখার জন্য যে নার্ভটা কাজে লাগে। চোখে, সোজা কথা চোখে। অপটিক নার্ভ আমাদের যে দেখতে সাহায্য করে। তাহলে অপটিক্যাল ডিভাইস মানে কোনো কিছু রিলেটেড টু আই হবে, চোখ হবে। ব্রেনেই আছে, ওখানে ব্রেনে আছে, কাজ কি করে সে? হ্যাঁ হ্যাঁ, দেখার দেখার, দেখার কাজে সাহায্য করে, ব্যাস। আমরা সেটাই বুঝবো। ওই জন্য যে যারা চোখের ডাক্তার অপথেমোলজি বলে না, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তো অপটিক নার্ভ হচ্ছে অ্যানাদার টাইপ অফ সেকেন্ডারি ডিভাইস, যেটা চোখ বা দেখার মতো কাজ করে। মেনি টাইপ অফ অপটিক্যাল ডিস্ক আর অ্যাভেলেবেল লাইক ইন মার্কেট। তার মধ্যে সিডি, ডিভিডি, এগুলো আমাদের অপটিক্যাল ড্রাইভের মধ্যে পড়ে। সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি মানে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। সিডি যেগুলো আমরা রাইট ওয়ান্স, সিডি আর রাইট ওয়ান্স, দ্যাট ইজ ডেটা ক্যান বি রিটেন অ্যান্ড ওনলি ওয়ান্স। আর সিডি যেগুলো আর ডব্লিউ হয়, যেটাকে রিরাইটেবল বলা হয়, সেগুলো আমরা আবার সিডিতে লিখতে পারি। দ্য ডেটা ক্যান বি রিটেন অ্যান্ড ইজিলি মেনি টাইমস। সিমিলারলি ভেরিয়েশন অফ ডিভিডি আর, মানে যেই ডিভিডিতে আমরা লিখতে পারি, শুধু রিড করতে পারি, মানে শুধু সেখানে একবারই লিখতে পারবো, সেটাকে আমরা ডিভিডি আর বলবো। যেটাকে আমরা বারবার লিখতে পারবো, সেটাকে ডিভিডি আর ডব্লিউ মানে রিরাইটেবল বলবো। আচ্ছা, সিডি আর ডিভিডির মধ্যে একই তো জিনিস, তাহলে দুজনের মধ্যে কি পার্থক্য? সিডি কেন ছিল, ডিভিডি কেন এলো? পার্থক্য কি? কার কি মনে হয় বলো? দুটো তো একই জিনিস, দুটোই আমরা হচ্ছে সিডি, শুধু সিডি যেটা রয়েছে, সিডি আর হলে আমরা সেটা শুধু লিখতে পারি, ডিভিডি আরেও শুধু আমরা লিখতে পারি। সিডি আর ডব্লিউ যেটা রয়েছে রিরাইটেবল, তাতেও আমরা লিখতে দুবার তিনবার লিখতে পারি, ডিভিডিতেও আমরা দুবার তিনবার 10 বার লিখতে পারি। তাহলে সিডিতে তো হচ্ছিল, ওয়াই ডিভিডি? শাশ্বতী? স্যার জানি না। ওকে, দেখো, সিডি যেটা আমরা ইউজ করি তার স্টোরেজের পরিমাণ কিন্তু খুব কম হয়। সিডি দেখবে মার্কেটে যেগুলো পাওয়া যায় জেনারেলি 17 এমবি, 700 এমবি এর স্ট্যান্ডার্ড সিডি পাওয়া যায়। খুব বেশি হলে এটা হচ্ছে 1.4 জিবি অব্দি আমরা পেতে পারি। ওকে,
হ্যাঁ 1.4 জিবি অব্দি আমরা পেতে পারি। অর্থাৎ সিডির ক্ষেত্রে আমাদের স্টোরেজ কিন্তু কম হবে, সেই জায়গায় ডিভিডি আমরা যেটা পেয়ে থাকি সেটা মিনিমামই আমরা পাই 4.7 জিবি, এবং এটা যদি আমরা চাই 4.7 জিবি কে ব্লুরের ক্ষেত্রে সেটা এক্সপ্যান্ড করে 40 থেকে 60 জিবির উপরে, একটা সিডি বা একটা ডিভিডির সাইজ 40 জিবি থেকে 60 জিবির উপরে কিন্তু এক্সটেন্ড করতে পারে। ব্লুরে ডিস্ক যেগুলো হয় হাই কোয়ালিটির মুভি, তাতে আমরা রাখতে পারি। ফলে দেখো একটা হিউজ পরিমাণে ডেটা আমরা ডিভিডিতে রাখতে পারি কিন্তু সিডিতে রাখতে পারি না। প্লাস সিডি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু ডিভিডি সহজে নষ্ট হয় না। এই জন্য আমরা কিন্তু ডিভিডি আবিষ্কার করেছি, এবং ডিভিডির ইউজ এখন বেড়েছে, সিডির ইউজ অনেক কমে গেছে। ওকে, সিডি এখন বলতে গেলে প্রায় নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো সিডি ডিভিডির পরে আমাদের যেটা জানতে হবে, সিডি পড়লাম, ডিভিডি পড়লাম, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাগনেটিক টেপ। দেখো আগেকার দিনে ম্যাগনেটিক টেপ আমাদের ইউজ করা হতো, এখন সেই লেভেলের আর ম্যাগনেটিক টেপ ইউজ করা হয় না। ম্যাগনেটিক টেপ ইজ এ লং and narrow strip of plastic that is magnetic material coated on nearly all recording tape on this type, whether they used to recording audio and video computer data storage। দেখবে যে আমরা যে সিডি টিডি দেখবে, আগেকার সিডি গুলো ছিল রিলের সিডি ছিল, সেগুলো দেখবে এরকম ম্যাগনেটিক টেপের মতো থাকতো। এখন দেখবে এই জায়গায় ম্যাগনেটিক থেকে আমরা যদি সিনেমা হলে যাই, দেখবে সিনেমা হলে যখন চলে দেখবে যে একটা রিলের মতো একটা যেরকম বড় ক্যাসেটের মতো থাকে, দেখবে সেটাকে চালিয়ে দেয়, তার উপরে লাইট পড়ে আমরা কিন্তু দেখতে পাই। ম্যাগনেটিক টেপ এইসব মুভি টুভি রেকর্ড করার পরে সেটাকে স্টোর করার জন্য ম্যাগনেটিক টেপ ইউজ করা হয়। রেকর্ডিং ইউজেস ম্যাগনেটিক টেপ which moves on a recording head. Electronic signals are played on the recording head, including pattern of magnetism similar to the signal. A playback head can head the pickup of the change of the magnetic field from the top and convert into electronic signal. তাহলে এইভাবে কি হয় যে ম্যাগনেটিক টেপ কাজ করে থাকে, যে একটা রিলের মতো এরকম থাকবে ম্যাগনেটিক টেপ, তার মধ্যে ট্র্যাক এর মতো থাকবে, টেপের মতো এরকম টোটাল রইলো। এবার এখানেও সেক্টর সেগমেন্টের মতো ভাগ করা রয়েছে। তোমাকে বললো মুভিটার হচ্ছে একদম এন্ডে চলে যাও, তাহলে এই যে হেডটা থাকবে সেই হেডটা এখানে চলে যাবে, আবার যদি প্রথমে যেতে বলে হেডটা এখানে চলে যাবে। তাহলে এরকম টেপের মতো একটা থাকে যেটাকে আমরা ডেটা স্টোর করার জন্য ইউজ করতে পারি, সেটাকে আমরা ম্যাগনেটিক টেপ বলবো। নেক্সট হচ্ছে আমাদের ফ্লপি ডিস্কটি। ফ্লপি জিনিসটা কি? কার একটু মাইকটা আছে একটু দেখবে। ওকে, নেক্সট হচ্ছে ফ্লপি। ফ্লপি কি? ফ্লপি ডিস্ক ড্রাইভ ইজ এ কম্পিউটার ডিস্ক ড্রাইভ দ্যাট হেল্পস এ ইউজার টু সেভ ডেটা টু রিমুভেবল ডিসপ্লেট। ফ্লপি কি? দেখো প্রথম যে স্টোরেজ ডিভাইস ইউজ করা হয়েছিল সেটা হচ্ছে 1971। এর আগে যে কাজ হতো কম্পিউটারের মধ্যে শুধুমাত্র কোন রকম কাজ করার জন্য, পারফরমেন্স করার জন্য ইউজ করতো, মানে কোনো পারফরমেন্স সেই সময় করা, ক্যালকুলেশন করা, সেই জন্য ইউজ হতো। প্রথমবার 1971-এ মনে হলো যে কিছু একটা দরকার যেটা আমাদের ডেটাকে ফিউচারে স্টোর করে রাখার জন্য ইউজ করতে হবে। এই জন্য প্রথমবার 1971 সালে 8-inch ডিস্ক ড্রাইভ আবিষ্কার করলো, which was a replace 3.15-inch ফ্লপি ডিস্ক, যেটা হচ্ছে ফ্লপি ড্রাইভকে নিয়ে আসা হলো। যে ডিউ টু দ্য লিমিটেড ক্যাপাসিটি, ফ্লপির মধ্যে কি একটা লিমিটেশন ছিল যে ফ্লপির স্টোরেজ কিন্তু খুবই কম হতো। এই কারণে যে প্রথমে যে ফ্লপি গুলো ইউজ হতো সেটা হতো 1.44 এমবি। 1.44 এমবি মানে ভাবো এখন একটা ছবি তুললে আমাদের 5 এমবি 6 এমবির কাছাকাছি হয়, সেখানে একটা 1.44 এমবি ফ্লপি ড্রাইভের মধ্যে আমরা কি রাখতে পারি? খুবই কম জিনিস। ইউজ করা হতো জেনারেলি কোনো ওয়ার্ড ফাইল, দেখবে ওয়ার্ড ফাইল গুলো 200 কেবি 300 কেবির মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইল থাকে, এবং এই কারণে আগে ওয়ার্ড ফাইলটাই স্টোর করে রাখা হতো। এর জন্য ইউজ করা হতো প্রথমে ফ্লপি ডিস্ক ড্রাইভ। এরপর ফ্লপির স্টোরেজকে বাড়ানোর জন্য আবিষ্কার করা হলো সিডি, তারপর আস্তে আস্তে ডিভিডি। এইভাবে আমরা আস্তে আস্তে প্রথম স্টোরেজ ডিভাইস যদি আমরা বলি সেটা হবে ফ্লপি ডিস্কটি, তাই তো?
আচ্ছা, নেক্সট দেখা হচ্ছে সিডি রম ডিস্ক। সিডি রম ডিস্কের মধ্যে কি বলবো, যে সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। এটা হচ্ছে অপটিক্যাল ড্রাইভ বলা হয়, কারণ অপটিক্যাল ড্রাইভ কেন বলা হয়, দেখবে আমাদের যে সিডি ড্রাইভের মধ্যে সিডি ঢুকিয়ে দিলে সিডির একটা প্লাস দেখবে, একটা সাইড দেখবে পুরো একদম মানে খুব মানে সাইনি টাইপের হয়ে থাকে। কি হয় ওর উপরে কি হয়, লাইটটা পড়ে, সিডি ড্রাইভের মধ্যে লাইটটা পড়ে, সেখান থেকে আমরা ট্র্যাক বা জিনিসগুলো বা ডেটা যেগুলো থাকে সেগুলোকে আমরা রিড করতে পারি। এই জন্য ওটাকে আমরা সিডি কে optical drive বলে থাকি। সিডি plays inside the computer and that can be speed and the range from 1x2 and beyond। যখন আমরা সিডি দেখবে রাইট করি তখন স্পিড দেখায়, এই যে 1x 2x 5x আমরা যদি জুম করতে চাই, সেই জুম হলে দেখবে 1x জুম হয়, 2x জুম হয়, 5x জুম হয়, আমরা জুম করে ফটো তুলি। সেরকম সিডি রাইটের ক্ষেত্রেও 1x 2x এরকম স্পিড হয়ে থাকে। কি হয় কিরকম থাকে, 1x মানে যে ওখানে 1 সেকেন্ডে 500 কেবি ডেটা ওখানে স্টোর হবে। তাহলে এইভাবে একটা সিডি যদি আমরা 4 জিবির একটা ডিভিডি রাইট করতে চাই তাহলে আমাদের 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তাহলে সেটা ডিপেন্ড করবে আমরা 1 সেকেন্ডে কতটা ডেটাকে আমরা স্টোর করতে পারছি সিডিটার মধ্যে। এবং এই যে প্রসেসটা সিডির ক্ষেত্রে ডেটা রাইট, সেই প্রসেসটাকে বলা হয় বার্ন, BURN। মানে সিডিকে কপি করা হয় না, বলা হয় সিডিকে বার্ন করা হয়, BURN। কিন্তু পেন ড্রাইভে যেটা হয় সেটাকে আমরা কপি বলি, কারণ সেটা রিরাইটেবল হয়। কিন্তু সিডির ক্ষেত্রে যেটা হয় সেটা একবারই রাইট হয়, এই জন্য সেটাকে আমরা বার্ন বলে থাকি, BURN। এবার সিডি যেগুলো রম ডিস্ক তার মধ্যে আমরা এইভাবে করে থাকি। এবার যেগুলো আর হয় রিড অনলি হয়, কিছু কিছু রিড অনলি হয়, কিছু রিরাইটেবল হয়। ইট ইজ কল্ড অলসো এ সিডি রাইটার। এই যে কথাটা আমি এক্ষুনি বললাম যে সিডি রাইটার, এটাকে বলবো যে RW যদি হয় RW তাহলে রাইট ওয়ান্স, একবার মাত্র সেখানে কোনো কিছু লেখা যাবে। আর RWORM হবে মেনি রাইট রিড মেনি টাইমস, যে একবার লেখা হবে রাইট ওয়ান এবং রিড মানে যতবার খুশি। আমরা যে মুভি টুভি গুলো যেগুলো সিনেমা হলে যে মানে আমরা যে মুভি সিডি কিনে দেখে থাকি সেগুলো হচ্ছে WORM ওর্ম হয়ে থাকে, মানে একবার লেখা হয়, একবার সেখানে রাইট করা হয়, তারপর আমরা যতবার খুশি দেখতে পারি। সিডি রিরাইটেবল ইউজ ফর সিডি রেকর্ডেড এবং ইজ এ রাইটেবল ডিস্ক। রাইটেবল ডিস্ক মানে আমরা মার্কেটে দেখবে ব্ল্যাঙ্ক সিডি পেয়ে থাকি, সে ব্ল্যাঙ্ক সিডির উপর কিনে আমরা সেখানে বিভিন্ন ডেটাকে স্টোর করে রাখতে পারি। And drive that is capable of having information written on the disk once and having the disk read as many times as after। একটা ড্রাইভ দরকার, আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, যদি একটা পেন ড্রাইভ ইনসার্ট করি তাহলে একটা ড্রাইভ ক্রিয়েট হয়, একটা জায়গা ক্রিয়েট হয় যেখানে আমরা সেই পার্টিকুলার কাজটা করে থাকি। If the data is not written in the disk properly, has errors, it is the incorrect information that the disk of the portion cannot be erased and often logically referred as a cluster। দেখবে যে কোনো একটা সিডি এরকম রাইট করছি, আমি রাইট করতে করতে কি হলো, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তাহলে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অর্ধেক ইনফরমেশন লেখা হলো, বাকি হলো না। তাহলে কি হবে, সিডিটা যেটা রইবে সেটা কিন্তু আর কোনো কিছু পরে সেটা কোনো কিছু করা যাবে না, মানে সিডিটা নষ্ট হয়ে যাবে। মানে তাতে আমি চাইলে ফার্দার কোনো কিছু আর লিখতেও পারবো না, সেখান থেকে কিছু ডিলিটও করতে পারবো না। এই জন্য যখন সিডি কে রাইট করা হবে তখন দেখতে হবে মেক শিওর যেন সেটা ঠিকঠাক হয়ে থাকে এবং আনইন্টারাপ্টেড ভাবে হয়ে থাকে। কিন্তু পেন ড্রাইভের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ পেন ড্রাইভে আমরা কপি করি, যদি কপি করতে করতে কারেন্ট চলে যায় আমরা আবার সবকিছু ডিলিট করে আবার কপি করতে পারি। কিন্তু সিডির ক্ষেত্রে এই অপশনটা নেই, এই জন্য যখন আমরা রাইট করব যেন অ্যাট এ টাইম বি রাইট হয়ে থাকে। এবার কিছু হয় রেকর্ডেবল ডিভিডি, যেগুলোকে ডিজিটাল ভিডিও ডিস্ক বলা হয়। The DVD drives are alternative referred as a DVD writer and recordable DVD writer. The recordable DVD writer are capable of creating DVD disc. They are different from the recordable CD drive as they have many different components standard of creating DVD disc. Example, DVD R মানে readable, DVD RW rewritable, DVD R মানে DVD প্লাস R মানে DVD রিরাইটেবল, আর DVD RW এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকে ডিভিডির মধ্যে। তাহলে এগুলো হচ্ছে রেকর্ডেবল ডিভিডি হয়। অনেক সময় দেখবে যেগুলো হচ্ছে লাইভ প্রোগ্রাম হয়ে থাকে, অনেক সময় দেখবে আমরা রেকর্ডেড ভাবেও করে থাকি, যে একটা কোনো কিছু ইভেন্ট করলাম সেটাকে আমরা একটা ফাইলের মধ্যে রেকর্ড করে রাখলাম, সেটাকে পরে সিডির মধ্যে আমরা ইনসার্ট করে দিলাম। আবার অনেক সময় হয় দেখবে যেগুলো কি হয়, যেগুলো জেনারেলি হয় সিসিটিভির ক্ষেত্রে,
সিসিটিভির ক্ষেত্রে দেখবে অনেক জায়গায় কি হয়, হার্ড ডিস্ক ইউজ করা হয়, আবার কোনো কোনো জায়গায় কি ডাইরেক্ট সিডি হয়ে থাকে। মানে কি সিসিটিভিতে যে রেকর্ডিংটা হচ্ছে সেটা ডাইরেক্ট একটা ডিভিডি এরকম ইনসার্ট করে থাকে, তাতে ডাইরেক্ট হচ্ছে, মানে লাইভ স্ট্রিম এখানে ডাইরেক্ট এখানে স্টোর হচ্ছে। এগুলো হচ্ছে সিডির হচ্ছে যেগুলো রেকর্ডেবল ডিভিডি হয়ে থাকে। প্লাস অনেক সময় যখন খেলা হয় দেখবে, ক্রিকেট খেলা হয় বা ফুটবল খেলা হয়, তখন অনেক সময় রেকর্ডিং করা হয় কি ডাইরেক্টলি করা হয়, যে ক্যামেরায় তোলা হচ্ছে যেটা কিন্তু ডাইরেক্টলি রেকর্ডিং হয়ে থাকে। মানে খেলা শেষ তার সঙ্গে সিডিটাও কমপ্লিট হয়ে যাবে, এরকম নয় পুরোটাকে একবার সিডি আগে রেকর্ড করে নিলাম তারপরে আলাদা দিলাম, সেরকম নয়, ডাইরেক্টলিও কিন্তু হয়ে থাকে। সেগুলো হচ্ছে রেকর্ডেবল ডিভিডি হয়ে থাকে। ওকে, বলো এর মধ্যে কারো যদি কোনো জিজ্ঞেস করার থাকে বলো। এর মধ্যে যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকে বল। স্যার একটা কোশ্চেন আছে, বলো বলো। যে সিডিটা তো রোটেট করে, মানে একটা একটা কমপ্লিট সার্কেল রোটেট করে পুরোটা কমপ্লিট হতে, না অনেকবার রোটেট করে? আমার একটু জানা দেখো নেই। দেখো, খুব ভালো কথা বলেছো তুমি। আমরা যখন সিডি ড্রাইভের মধ্যে ঢোকাই দেখবে এরকম একটা বক্স থাকে, তো সিডি ড্রাইভ, তার মধ্যে এই সিডিটা ঢোকালো। এই সিডিটা যখন তুমি ঢোকাবে তার সাথে সাথেই এ কিন্তু একদিকে এরকম ভাবে ঘুরতেই থাকবে, সব সময়ই ঘুরতে থাকবে, মানে কনস্ট্যান্ট একই সাইডে এই এরকম ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, জেনারেলি ক্লকওয়াইজই ঘুরে, এই পজিশনে ও ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে। এবার কি হয়, এখান থেকে এরই সোজাসুজি একটা লাইটের মতো রে থাকে, সেই রেটা কি করে এর উপর এই জায়গায় পড়ে। মানে তুমি সিডির মধ্যে যদি কোনো একটা চালাতে চাও, যে কোনো একটা গান চালালে সেটা কি হবে, এখানের মধ্যে ট্র্যাক আছে, আমি বলেছিলাম ট্র্যাক আছে, সেক্টর আছে। এই জায়গায় তোমার হেমন্ত মুখোপাধ্যায়ের গান আছে, এই জায়গায় তোমার আশা ভোসলের গান আছে। তুমি তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের গান করলে তখন সঙ্গে সঙ্গে এর যে হেডে লাইটের যে হেডটা থাকবে সেটা এখানে চলে যাবে। আর তারপর যদি তুমি তারপরে আবার আশা ভোসলে টিপো, তখন লাইটের যে হেডটা সে চলে যাবে এই জায়গায়, মানে সেই জায়গায় প্লে হবে, কিন্তু ও কিন্তু সারাক্ষণ ঘুরতেই থাকবে। দেখবে আমরা যখন ওই গান শুনি, টেপ রেকর্ডারে গান শুনি, যখন গানটা চলে, গানটা কি হচ্ছে মানে ঘুরতে ঘুরতে দেখবে চলা কি বন্ধ হয়ে যায়। আমরা যদি গান চেঞ্জ করি ওটা কিন্তু কনস্ট্যান্ট ঘুরতেই থাকে, ঘুরতে থাকা অবস্থাতে শুধু রিলের মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর এই সিডি ড্রাইভের ক্ষেত্রে ওই যে লাইটের হেডটা থাকে সেটা শুধু একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে চলে যায়, বাকি আর কিছু হয় না। মানে সিডিটা কনস্ট্যান্ট ঘুরছে, নিচে থেকে লাইটের একটা রে এর মতো আসছে, ওখানে পড়ছে, সেই লাইটের রেটা যে জায়গাতে পড়বে সেই জায়গার ডেটাটা রিড হবে। বোঝা গেছে? তাহলে বলছি যে একটা সিডি লাগালাম হয়তো ল্যাপটপে, হুম হুম অনেক ব্যাকে যদি কিছু আবার ক্লিক করি তাহলে কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। কেন, ব্যাকে গিয়ে তুমি ক্লিক করলে, তবে কি বলতো একটু সমস্যা কি দেখবে, তুমি যদি মানে ব্যাকে বলতে কি অন্য কোনো বলছে যে 40 মিনিটে চলছে, আমি আবার 5 হুম, মিনিটের কোনো একটা জিনিস দেখতে চাই। ও, হুম, তো আমি কোনো 5 অসুবিধা নেই। মিনিটে শুধু এর হেডটা একটা লাইটের হেডটা শুধু এখান থেকে এখানে চলে যাবে, বাকি কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বাকি কোনো সমস্যা নেই। তখন দেখবে তুমি সিডিতে দেখবে কি অ্যাক্সেশন যে স্পিডটা, তুমি পেন ড্রাইভ থেকে ডাইরেক্ট চালিয়ে দেখো, দেখবে তুমি ব্যাক করার সাথে সাথে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। কিন্তু সিডিতে দেখবে তুমি যদি ডাইরেক্ট যেটা সিডি চালাও, তুমি যদি ব্যাক করো দেখবে কিছুক্ষণ পরে জিনিসটা হচ্ছে, খুব 10 সেকেন্ড হলেও কিন্তু পরে লেটে হয় ব্যাপারটা। তাই টাইম না, করে লাগে। দেখেছো? টাইম হ্যাঁ, লাগে, কারণ কি সিডির হচ্ছে অ্যাক্সেস স্পিডটা খুব কম থাকে, লাইটটা রেকগনাইজ যতক্ষণ করবে ততক্ষণ টোটাল সাপোর্টটা যেতে হবে। আর পেন ড্রাইভের ক্ষেত্রে আমি যে বললাম আরপিএম থেকে শুরু করে সমস্ত যে ক্যাপাসিটি থাকে, যে কত তাড়াতাড়ি সে ডেটাকে রিড করবে, রিড করার ক্যাপাসিটি ফ্ল্যাশ ড্রাইভের ক্ষেত্রে বেশি থাকে। সেই জন্য ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক এখানে তাড়াতাড়ি হয়, কিন্তু অপটিক্যাল ড্রাইভে স্লো হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ। Okay, এতে কোনো অসুবিধা নেই, তুমি আগের কোনো কিছুতে যেতে চাও এতে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ওকে, চলো নেক্সট আমরা যাচ্ছি কিছু ডিভিডি রিরাইটেবল, যেটাকে আমরা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রেকর্ডার বলে থাকি। সেগুলো ফিচার্স অফ সিমিলার টু দ্য সিডি রিরাইটেবল, ক্যাপাবল ফর রেকর্ডিং ওয়ান্স এ ডিস্ক and then read many times after it has been created. তাহলে সেম বললাম, ডিভিডি রিডেবল যেগুলো হবে একবার সেখানে লেখা হবে, তারপর সেখানে কনস্ট্যান্ট সেগুলো আমরা কাজ করতে পারি, কেন মুভি টুভি আমরা এভাবে স্টোর করতে পারি।
আচ্ছা, এবার ডিভিডি রিরাইটেবল যেগুলো যেগুলো আমরা চাইলে এগুলোকে বারবার লিখতে পারি, বারবার এখানে ডেটা স্টোর করতে পারি। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিড অ্যান্ড রাইট যেগুলো হচ্ছে অ্যাপ্রুভড বাই দ্য স্ট্যান্ডার্ড ডিভিডি ফোরাম বেসড অন দ্য টেকনোলজি অফ এনেবল ইউজার টু রিড অ্যান্ড রাইট অ্যান্ড সেভারাল টাইমস। যতবার খুশি আমরা এগুলোকে লিখতে পারি। ওকে, তাহলে এতক্ষণ আমরা জানলাম অপটিক্যাল ড্রাইভ। এবার আমরা জানবো জাম্প ড্রাইভ বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যেটাকে আমরা ফ্ল্যাশ ড্রাইভকে আমরা জাম্প ড্রাইভও বলে থাকি। ফ্ল্যাশ ড্রাইভের ক্ষেত্রে সবচেয়ে বড় ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ। পেন ড্রাইভ ইউএসবি ড্রাইভ দ্যাট ইজ পোর্টেবল ডিভাইস অফ এ স্মলার ইন সাইজ ইন ইয়োর থাম which can use a drive including disk stick, যেরকম পেন ড্রাইভ, কিচেন ড্রাইভ, থাম ড্রাইভ, ইট কনসিস্ট অফ দ্য কম্পিউটার ইউএসবি পোর্ট। আমি বলেছিলাম পেন ড্রাইভকে নিয়ে যে কোনো জায়গায় আমি নিয়ে চলে গেলে এক ডেটা থেকে আরেক ডেটায় আমরা চলতে পারবো। যেগুলো ফ্ল্যাশ ড্রাইভ গুলো আমরা পাই 256, 512, 1 জিবি, তারপর হচ্ছে এটা হচ্ছে 1 জিবি, 5 জিবি বলছে, 5 জিবি তো পাওয়া যায় না, 5 জিবির মেমোরি কার্ড তো হয় না, 512 হতো, 1 জিবি হয়, 2 জিবির মেমোরি কার্ড হয়, 4 জিবির হয়, 8 জিবির হয়, 16 জিবির হয়, 32 হয়। তার মানে এগুলো 2 এর মাল্টিপল হবে, কিন্তু 64 হবে, 128 হবে, 256 হবে, এইভাবে কিন্তু চলবে। ওকে, 256, 512, তারপরে 1 টিবি, এইভাবে কিন্তু হার্ড ডিস্ক হয়ে থাকে, কিন্তু 5 জিবির কিন্তু হয় না। 5 জিবি স্টোরেজ কিন্তু হয় না, এখানে একটু ভুল আছে, এটা 4 জিবির জায়গায় টাইপ হয়তো 5 জিবি করে দিয়েছে। ঠিক আছে, এটা 5 জিবির কিন্তু হয় না কখনো। দিস ইজ they can be easily store and transfer information, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইনফরমেশন ট্রান্সফার করতে আমরা ইউজ করতে পারি। A flash drive used for increasing into front or back to USB port into hub, আমরা চাইলে যে ফ্ল্যাশ ড্রাইভ যেটা থাকে পেন ড্রাইভকে কম্পিউটার আগেও লাগাতে পারি, পেছনেও লাগাতে পারি, এবং এই জন্য আফটার ইনসার্টিং এর কম্পিউটার ওপেন দ্য কম্পিউটার এন্ড ইউ ক্যান সি এ রিমুভেবল ডিস্ক বা ফ্ল্যাশ ড্রাইভ অন দ্য ম্যানুফ্যাকচারার নেম। আমি বলেছিলাম আগের দিন দেখিয়েছিলাম যে পেন ড্রাইভ ইনসার্ট করার সাথে সাথে ফ্ল্যাশ ড্রাইভ যেটা রিমুভেবল ডিস্ক নামেও এসে থাকে। When the drive has been identified, data can be copied into the flash drive by a simple copy paste or just dragging and dropping onto the flash drive icon. আমরা চাইলে কপি পেস্ট করেও কপি করতে পারি, অথবা জাস্ট টেনে এনে ফেলে দিলেও এর মধ্যে ড্র্যাগিং এন্ড ড্রপিং করলেও আমরা কিন্তু কপি করতে পারি। হার্ড ড্রাইভ কি হয়? ইট ইজ কল্ড এ হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ড্রাইভ এটা রিপ্রেজেন্ট সাম টাইমস অফ কল এইচডি, যেটাকে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভে এইচডিডি বলে থাকে, যেটা হচ্ছে মানে প্রেজেন্টলি হার্ড ডিস্কের ব্যবহার আস্তে আস্তে কমছে, এখন এসএসডি চলে আসছে। ইট ইজ দ্য কম্পিউটার মেন স্টোরেজ এরিয়া দ্যাট permanently stores the data in a computer. It consists of one or more hard drive plants inside a sealed casting. তাহলে এর মধ্যে এইচডিডির মধ্যে আমরা কি করি, আমাদের ডেটাটাকে স্টোর করে রাখতে পারি অ্যাজ এ পার্মানেন্ট স্টোরেজ। The hard drive are content of an internal drive bay of the computer. They connected motherboard by ATA SCI SATA cable. এখন প্রেজেন্টলি SATA ব্যাপারটা আগে এসছে, আগে ATA ছিল, SCSI ছিল, পাটা ছিল, PATA পাটা ছিল। এতে কি হতো, আগে পাটা বা ATA SCI তে বেশি পরিমাণে পাওয়ার কনজাম্পশন হতো, এখন SATA পোর্ট হওয়ার জন্য কম জায়গা এবং তার সাথে সাথে কম পরিমাণ কারেন্টে কিন্তু কাজ হয়ে থাকে। এখন এনার্জি এফিসিয়েন্সির দিকে সমস্ত কোম্পানি কাজ করছে। এরপর আমরা মেমোরি কার্ড, মেমোরি কার্ড যেটা আমরা রেফার করি আমরা ফ্ল্যাশ মেমোরি আর মেমোরি কার্ড, যে আমাদের মেমোরি কার্ড বলতে আমরা বলি যে চিপ যেটাকে বলে থাকি, যে মেমোরি কার্ড হয় বিভিন্ন স্টোরেজ মিডিয়া ইউজ ফর দ্য ডিজিটাল ক্যামেরা রেকর্ডার, হার্ড হেল্ড কম্পিউটার, প্রিন্টার, MP3 প্লেয়ার এন্ড সেলফোন। আমাদের ফোনে ইউজ করতে পারি, MP3 প্লেয়ারে আমরা গান ভরে শুনতে পারি, এছাড়া যেগুলো ডিজিটাল ক্যামেরা থাকে তার মধ্যে আমরা মেমোরি কার্ড ইনসার্ট করে সেখানে কপি করতে পারি। দে ক্যান স্টোর এ হিউজ নাম্বার অফ পিকচার্স, ভিডিও, মিউজিক এন্ড আদার ডেটা, আমরা এভাবে রাখতে পারি। মাইক্রো এসডি ফ্ল্যাশ মেমোরি ইজ ওয়ান টাইপ অফ সাচ এক্সাম্পল অফ মেমোরি কার্ড। যেগুলো মাইক্রো এসডি যেগুলো হয়ে থাকে, যেগুলো এখন আমরা ইউজ করছি এসডি কার্ড, দেয়ার এ নাম্বার অফ ডিফারেন্ট টাইপ অফ মেমোরি কার্ড, দ্য মার্কেট ভ্যারি ইন সাইজ, কম্পালিটি এবং স্টোরেজ ডিভাইস। দেখবে যেগুলো কার্ডে থাকে, তোমার যেগুলো ওই ডিজিটাল ক্যামেরা থাকে, তার যে মেমোরি কার্ডে যেগুলো হয় অ্যাডাপ্টারের সাথে থাকে এবং সাইজে বড় হয় এবং তাদের স্পিড অনেক বেশি হয়, রিডিং স্পিডের উপর ভিত্তি করে দাম হয়ে থাকে। যদি সেটা রিডিং স্পিড 100
এমবি হয় তার একটা দাম হয়, যদি 98 হয় তার একটা দাম হয়, যদি 200 এমবি পার সেকেন্ড হয় তাহলেও কিন্তু আলাদা দাম হয়। এর ভিত্তিতে দেখবে যদি ফ্লিপকার্ট অ্যামাজন সার্চ করো দেখবে মেমোরি কার্ড 16 জিবি কোনটা হয়তো 300 টাকা দেখাচ্ছে, কোনটা আবার হয়তো 3000 টাকাও দেখাচ্ছে। ডিপেন্ড করে কার উপর? এই স্পিডের উপর। যত স্পিড বেশি হবে তত দাম বেশি হবে। মেমোরি স্টিক, এটা হচ্ছে সোনি মেমোরি স্টিক পাওয়া যায়, যেটা প্রথমবার সোনি কোম্পানি আবিষ্কার করেছিল, যেটা ফ্ল্যাশ মেমোরি ইউজ করা হয় সোনি ডিজিটাল ক্যামেরা। The flash memory card used for the Sony product also the memory capacity is also এটা যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ 2 TB যেখান থেকে আমরা ইউজ করতে পারি কোনো কিছু ডেটাকে। মেমোরি স্টিক হিসাবে ইউজ করব মানে ভেতরে ইনসার্ট করব না, বাইরেই একদম সোনি ক্যামেরার মধ্যে থাকে, বাইরে পেন ড্রাইভের মতো একটা জিনিস থাকে, তাকে ইনসার্ট করে দিলে ডাইরেক্ট সেখানেই কপি হবে। এটা প্রথম সোনি কোম্পানি এই মেমোরি স্টিকটা আবিষ্কার করেছিল। তারপর আস্তে আস্তে বিভিন্ন কোম্পানি তাদের এটাকে ম্যানুফ্যাকচার করা শুরু করে। মেমোরি কার্ডের স্পিড কিসের উপর ডিপেন্ড করছে? ট্র্যাক আর সেক্টরের উপর? না, মেমোরি কার্ডের যে সিডিটা ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে ইউএসবি এর ভার্সনের উপর। যেমন আমি একটু বলে দিচ্ছি, বললে যখন আমি বলছি যে সাপোজ এক সেকেন্ড, ওকে, মেমোরি কার্ড যেটা হয়ে থাকে, যে মেমোরি কার্ড হয়ে থাকে, মেমোরি কার্ডের ক্ষেত্রে দেখবে যে কানেকশনটা হয়ে থাকে, যে কি হয় যে মেমোরি কার্ডের মধ্যে দেখবে কিছু থাকে 2.0, কিছু থাকে দেখবে 3.0, আবার দেখবে 3.1। এর উপর ভিত্তি করে মেমোরি কার্ড বা হচ্ছে তোমার ডিপেন্ড করে। প্লাস কি হয় যে মেমোরি কার্ডের মধ্যে দেখবে, মেমোরি কার্ড বলো বা পেন ড্রাইভের একই টেকনোলজি, কি হয় ওদের এখানে প্রত্যেকটা এরকম দেখবে, যদি মেমোরি কার্ডটা হাতে নাও দেখবে এরকম স্টিলের মতো থাকে, দেখবে একটা দিকে এরকম স্টিলের মতো এরকম দাগ দাগ করা থাকে। ওটা কি হয়, এগুলো যত একটা দিকের সাথে আরেকটা দিকের কানেকশন যতগুলো বেশি এরকম কোর থাকবে বা যত বেশি কানেকশন থাকবে তত কিন্তু এর স্পিড বেশি হবে। এখানে যদি কম থাকে তখন সেটা 2.0 হবে, যদি যেটা বেশি থাকে তাহলে সেটা 3 হবে, আর সবচেয়ে বেশি থাকলে সেটা 3.1 হবে। মানে যেরকম আমরা পিক্সেলের ব্যাপার জেনেছিলাম সেরকম ব্যাপার। তাহলে মেমোরি কার্ড বলো পেন ড্রাইভের স্পিড বাড়ে ইনক্রিজের উপর যদি তার ভার্সন আপগ্রেডেড হয়, মানে এর উপর যে নাম্বার অফ যে এই যে ট্র্যাক গুলো থাকে, এর ট্র্যাক কিন্তু আবার হার্ড ডিস্কের মতো গোল গোল ট্র্যাক নয়, এর থাকে সামনে যে কানেকশন, ঠিক আছে, মানে এগুলো কানেকশনকে আমরা বলতে পারি একটা কোরের মতো ব্যাপার। এটা যত বেশি থাকবে তত এর হচ্ছে স্পিড বেশি হবে। বুঝা গেছে? সারফেসটা বেশি হতে হবে ওখানে। সারফেস সেম হবে, এই একই জায়গা দেখবে প্রত্যেকটা যে 2.0 মেমোরি কার্ড 3.0 মেমোরি কার্ড দেখতে একই, সাইজ একই, সবকিছু একই, শুধু ভেতরের এই যে যে কানেকশনটা থাকে, কানেকশনের প্রসিডিওরটা একটু আলাদা থাকে, মানে নাম্বার অফ যে কানেকশন থাকে সেটা একটু বেশি পরিমাণে থাকে। এই জন্য এগুলোকে যে ইউএসবি বলে বাস বলা হয়, যে নাম্বার অফ বাস যদি বেশি থাকে, এই যে 3.1 মানে নাম্বার অফ বাস যদি বেশি থাকে তার স্পিড কিন্তু তখন বেশি ইনক্রিজ করবে। বুঝা গেছে? ওকে, আচ্ছা, এবার দেখো কিছু আছে টাস্ক ক্যাসেল, যে এ টাইপ অফ ক্যাসেল ম্যাগনেটাইজ উইথ কোটেড পিস অফ র্যাপ উইথ প্লাস্টিক হুইল। এগুলো হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভের উপরে থাকে, দেখবে টেপ দেওয়া থাকে, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইউজ করা হয়, নট মাচ ইন দিস ডেজ। আগে এগুলোকে হার্ড ডিস্ক ফ্ল্যাশ ড্রাইভের উপরে ইউজ করে, যেগুলো কেস বলা হয় আর কি। মানে দেখবে অনেক সময় কেস ইউজ করা হয়, যে সাপোজ ইন্টারনাল হার্ড ড্রাইভকে আমি এক্সটার্নাল ড্রাইভের মতো ইউজ করব, ফলে সেটা হচ্ছে ইউজ হবে। মানে সাপোজ তোমার কাছে একটা ইন্টারনাল ড্রাইভ আছে, তুমি চাইছো অন্য একটা জায়গায় তুমি হার্ড ডিস্কে মানে ল্যাপটপে সেটা কানেক্ট করবে, তাহলে সেটা তো ভেতরে ল্যাপটপে কানেক্ট করতে পারবে না, তুমি একটা কেস দেবে, সেই কেসে তুমি কানেক্ট করে তুমি সেখানে করতে পারো। তবে কি খুবই স্লো হয়ে থাকে বলে আস্তে আস্তে এই কেসের ব্যবহারটা কমে যাচ্ছে, আচ্ছা, এই জন্য বিক্রি হয় না সেভাবে এখন আর কেস। তারপর নেক্সট আছে জিপ ডেস্কলেট, যেটা হচ্ছে আর মেড অফ এ হার্ডার প্লাস্টিক, যেগুলো হচ্ছে মাচ বিগার দ্যান এ স্ট্যান্ডার্ড ফ্লপি ডিস্ক, যেগুলো ইউজ করা হয়। যে মিডিয়াম ক্যাপাসিটি রিমুভেবল ডিস্ক থাকে স্টোরেজ ডিভাইসের মধ্যে। জিপ ডিভাইস আর নট মাচ বিকজ অফ নিড অফ এমপিএস, যেগুলো নিড অফ বিকজ অফ এ নিড অফ। এখন দেখবে যখন কানেক্ট করি দেখবে আমাদের মাস স্টোরেজ হিসেবে কানেক্ট হয়ে থাকে, এই জন্য এখন জিপ ডেস্কলেট এখন আর ইউজ করা হয় না। আর এই যে সিডির মধ্যে একটু আগে বলছিলাম যেটা হাই ক্যাপাসিটি, যেগুলোকে আমরা বলি ব্লু রে ডিস্ক, যে এই যে ব্লু রে বলতে BLUE নয়, নট ব্লু রে, ব্যাপারটা ব্লু BLU। তাহলে আমরা বারবার ব্লু রে মানে নীল ভাবি,
সেটা কিন্তু ব্লু রে নয়, BLU। এগুলো কি হয়, ব্লু রে ডিস্ক হয় যেগুলোকে BD বলে থাকি। এগুলো নিউ অপটিক্যাল ডিস্ক ফরম্যাট ডেভেলপড বাই এ ব্লু রে ডিস্ক অ্যাসোসিয়েশন, যেটাকে BDA বলে থাকি। এরা কি হয়, যে বিভিন্ন কোম্পানি বেশি পরিমাণে, দেখো, হোল্ড আপ টু 25 GB ইন এ সিঙ্গেল লেয়ার ডিস্ক অ্যান্ড 50 GB ইন এ ডুয়েল লেয়ার ডিস্ক। এই জন্য ডিভিডি থেকে হাই কোয়ালিটির যেগুলো মুভি হয়, যেগুলো সাইজ হয়, সেগুলো ব্লু রে ডিস্কে পাওয়া যায়। মানে একটা মুভি দেখবে আমরা যেগুলো এমনি কিনতে পাই মার্কেটে, যেগুলো জেনারেল পাওয়া যায়, সেগুলো 4.7 GB মধ্যেই আমরা পেয়ে যেতে পারি, যাতে মোটামুটি 1080p মুভি আমরা পেয়ে যেতে পারি। যার মধ্যে 1080p এর 3.6, 3.9, 4.1 এর মধ্যে হয়ে যায়। কিন্তু ব্লুরে ডিস্ক যেগুলো আমরা পাই, সেগুলো দেখবে অনেকগুলো একসাথে থাকে। একটা সিডি যার ক্যাপাসিটি 50 GB, 40 GB একটা মুভি হয়ে থাকে, যেগুলো জেনারেলি 4K মুভি যেগুলো হয়ে থাকে, সেগুলো এই ব্লুরে ডিস্কের মধ্যে কপি করা হয়ে থাকে। ওকে, যেগুলো বিভিন্ন কোম্পানি রয়েছে, সোনি কোম্পানি রয়েছে, তারপর প্যানাসোনিক, মিৎসুবিশি, পায়োনিয়ার, এলজি, ডেল, হিতাচি, এইচপি, এরা কি করে, তাদের যে হাই ডেফিনেশন, যে এইচডি আমরা বলি না, এইচডি মুভি দেখবো, তো এইচডি মুভি মানে হাই ডেফিনেশন মুভি যেগুলো থাকে, বা এখন আবার এসেছে UHD, যেগুলোকে আল্ট্রা এইচডি বলা হয়ে থাকে। UHD মানে যেগুলো 4K এর কাছাকাছি ডাইমেনশন থাকে, সেগুলোকে UHD বলা হয়। তাহলে এইচডি থেকে একটু বেশি UHD। ওকে, মানে এইচডি বলা হয় জেনারেলি 1080p কে আমরা এইচডি বলে থাকি, 720p কেও আমরা এইচডি বলি, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নয়। 1080p আজকে আমরা স্ট্যান্ডার্ড এইচডি বলি, এর উপরে গেলে 4K কে গেলে আমরা UHD বলে থাকি, আল্ট্রা এইচডি বলে থাকি। আচ্ছা, নেক্সট এবার আমাদের স্টোরেজ ডিভাইসের ক্যাপাসিটির উপর যেটা আমাদের একটু ভালো করে পড়তে হয়। ফ্লপি ডিস্ক একটা ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস, যেটা 5.25 ইঞ্চি হয়, যেটা হচ্ছে ক্যাপাসিটি 1.22 MB হয়। জেনারেলি কিছু কিছু জায়গায় 1.44ও ইউজ করা হয়ে থাকে। হার্ড ডিস্ক যেটা ম্যাগনেটিক ডিভাইস হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট, যার ক্যাপাসিটি আপ টু 1 TB বলছে। এখন হার্ড ডিস্কের ক্যাপাসিটি 1 TB থেকে অনেক বেশি বেড়ে গেছে। 1 TB, 2 TB, 10 TB, 15 TB, 20 TB, এখন অনেক বেশি, 32 TB অব্দি এক্সটেন্ডেড এখনো রয়েছে। সিডি রম যেটা অপটিক্যাল ডিভাইস হয়, যেটা জেনারেলি 640 MB বলা আছে, 680 MB, যেগুলো জেনারেলি 780, জেনারেলি 700 MB হয়। কারণ 700 MB এর মধ্যে 700 MB, দেখো টোটাল জায়গাটা ইউজ করা যায় না 700 MB এর মধ্যে, 680 অব্দি আমরা রিডেবল করতে পারি। যেটা ডিভিডি রম রয়েছে, যেটা আমাদের ডিভিডি রয়েছে, সেটা দেখো 4.7 GB থেকে 17 GB অব্দি এটা ইউজ করে থাকে। পেন ড্রাইভ, যেটা আমরা সলিড স্টেট এসএসডি, পেন ড্রাইভের মধ্যে সলিড স্টেটের মধ্যে পেন ড্রাইভ কে আমরা ফেলতে পারি, এখন এসএসডি। হার্ড ডিস্কেও মোটামুটি এসএসডি এর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখনকার যে এসএসডি গুলো হয়, সেগুলো সলিড স্টেট হয়, পেন ড্রাইভের মতো হয় বলে বেশি ফাস্ট হয়ে থাকে। এই জন্য ম্যাগনেটিক থেকে যদি HDD বলে, হার্ড ডিস্ক ড্রাইভ, তখন সেটা হবে ম্যাগনেটিক। কিন্তু যদি এসএসডি বলে, তখন সেটা হয়ে যাবে সলিড স্টেট স্টোরেজ ডিভাইস। যেটা 1 TB থেকে 512 GB অব্দি এখন অব্দি এসএসডি রয়েছে। কারণ এসএসডি 1 TB, এসএসডি 2 TB এরও এসএসডি পাওয়া যায়, কারণ এগুলো আস্তে আস্তে যত দিন যাচ্ছে, এগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে। ম্যাগনেটিক টেপ যেগুলো আপ টু 1 TB রয়েছে, এখন ম্যাগনেটিক টেপের ইউজ কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তাহলে স্ট্যান্ডার্ডলি আমরা যদি জানি, সিডির স্ট্যান্ডার্ড সাইজ আমরা বলবো 4.7 GB, ডিভিডির স্ট্যান্ডার্ড সাইজ আমরা বলবো 700 MB অথবা 680 MB বলবো, কোনো অসুবিধা নেই। ফ্লপির ক্ষেত্রে 1.22 MB অথবা 1.44 MB, যে কোনো একটা বলতে পারি। ওকে, বাকিগুলোর আমরা পার্টিকুলারলি সাইজ বলতে পারবো না, কারণ এগুলো আস্তে আস্তে প্রত্যেকদিন আপডেট হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা মোটামুটি সাইজ সম্পর্কে আমরা কম বেশি জানি, কম বেশি আমরা অনেকে পড়েছি। এবার সেই জন্য আমাদের কিছু তো মানে কিছু জিনিস জানা আছে, তবু আমি সেগুলো তোমাদেরকে বলছি। সবচেয়ে ছোট ইউনিট যেটাকে আমরা বিট বলে থাকি, যেটা অ্যাকচুয়ালি বিট মানে বাইনারির যে 0-1 হয়ে থাকে, যেটা আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলে থাকি, সেটাকে আমরা বি ফর্মে অ্যাব্রিভিয়েশন করে থাকি। এবার দুটো 8 বিট এরকম বিট নিয়ে, 8 বিটস নিয়ে তৈরি হয় একটা বাইট, BITE। ওকে, 8 বিটস নিয়ে তৈরি হয় একটা বাইট। প্রথমে 2 বিট নিয়ে তৈরি হয় একটা বাইট, 8 বাইট নিয়ে তৈরি হয়, সরি, হ্যাঁ, প্রথমে এরকম বিট 8 বিট নিয়ে তৈরি হয় 1 বাইট,
এবার বাইটের পরপর থেকে 1024 বাইটে হয় একটা কিলোবাইট, তারপর 1024 কিলোবাইটে হয় একটা মেগাবাইট যেটাকে এমবি বলা হয়, 1024 এমবিতে তৈরি হয় 1 গিগাবাইট, 1024 জিবিতে তৈরি হয় 1 টেরাবাইট, তারপর 1024 টিবিতে তৈরি হয় 1 পেটাবাইট, তারপরে এক্সাবাইট, তারপরে জেটাবাইট, তারপরে ইয়োটাবাইট, তারপরে ব্রোনটাবাইট। এখন আমরা জেনারেলি মোটামুটি পেটাবাইট অব্দি আমাদের স্টোরেজ গুলোকে জেনারেলি কিছু কিছু জায়গায় ইউজ করা হয়, যেগুলো সুপার কম্পিউটার থাকে সেগুলোতে পেটাবাইট অব্দি ইউজ করা হয়, বাকি হচ্ছে এক্সাবাইট জেটাবাইট সেভাবে ইউজ করা হয় না। আমরা ওই রজনীকান্তের যে এটা পড়েছিলাম, তোমার হচ্ছে মুভিটা দেখাচ্ছিল, সেখানে কোন 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 সাইজটা বলেছিল মনে আছে? মুভিটা দেখেছিলে? পেটাবাইট সেটা কিন্তু পেটা না, সেটা হচ্ছে জেটাবাইট বলেছে। 2.0 তে 2.0 হ্যাঁ। যেটা ছিল 2.0 না, যেটা প্রথমটাই ছিল তাতেই জেটাবাইট ছিল, জেটাবাইট করছিল। পেটাবাইট প্রথমে ছিল, তারপরে জেটাবাইট। মানে এগুলো বলেছে, কিন্তু এতটা স্টোরেজ এখনো অব্দি আবিষ্কার হয়, এখনো অব্দি এত বড় স্টোরেজ হয়নি। এখনো অব্দি আমরা স্ট্যান্ডার্ড পেটাবাইটের মধ্যেই রয়েছে, যেগুলো সুপার কম্পিউটারে থাকে। আর আমরা ইউজ করি জেনারেলি এখন টিবির মধ্যে আমরা চলে গেছি। জিবিটা এখন অনেকটা মানে ব্যাকডেটেড হয়ে গেছে, এখন আমরা টেরাবাইটের যুগে আছি। আর কিছুদিন পরে হয়তো পেটাবাইট আমরা পেতে পারি। তো এখনো অব্দি কোনো মানে স্ট্যান্ডার্ড আমাদের কাছে কারো হাতে পেটাবাইট এখনো কারো হাতে আসেনি। তাহলে যে অ্যাপ্রক্সিমেট লেখা আছে 10 টু দি পাওয়ার 15 বাইট 10 টু দি পাওয়ার 18 বাইট এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেন বলেছে? বাহ, ভালো ভালো একটা কথা বলেছো। দেখো কেন অ্যাপ্রক্সিমেট কথাগুলো বলেছে। দেখো 1024, দেখো 1024 মানে 10 টু দি পাওয়ার কত? বলো 1024 মানে 10 টু দি 1024 মানে 10 টু দি পাওয়ার 1000 মানে কত? 10 টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে এবার দেখো এইটা হচ্ছে আমার 10 টু দি পাওয়ার 3, আমার এই যে এখানে আছে 10 টু দি পাওয়ার 3, এই জন্য এটা দেখো 10 টু দি পাওয়ার 3, এটা তারপরে 3 ইন্টু 3 10 টু দি পাওয়ার 6, 9, 12, 15, 18, 21, এরপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে আরো 3 যোগ করে 24, 27। মানে এই যে 1024, আমরা 1024 টোটাল হয়, 1000কে আমরা ধরে নিই স্ট্যান্ডার্ড হিসাবে, কারণ 2 এর ফর্মে। এইভাবে কিন্তু আস্তে আস্তে, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে হয় বাইটের রেসপেক্টে, এই জন্য এটাকে 10 টু দি পাওয়ার মানে 5 বলেছে, বাইট অ্যাপ্রক্সিমেটলি বলেছে। স্টোরেজটা কি হয় 10 টু দি পাওয়ার 5 এর থেকে একটু বেশি হয়, কিন্তু খুব বেশি না, এই জন্য 24-এর একটু পার্থক্য দেখা যায়। ব্যাপারটা বোঝা গেছে? এই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার 12, 10 টু দি, এই যে আমি যদি 1024 ইন্টু 1024 করি, তাহলে দেখো 10 টু দি পাওয়ার 6 হবে, অ্যাপ্রক্সিমেটলি হবে, টোটাল তো হবে না, অ্যাপ্রক্সিমেটলি হবে। এই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেটলি 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার এটা হচ্ছে 6, 9, 12, 15, 18, 21 পরপর হচ্ছে। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই জন্য ম্যাথমেটিক্যাল স্টোরেজ থেকে কম্পিউটার স্টোরেজের একটু পার্থক্য থাকে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো 1 বিট ইজ ইকাল টু 1 বাইনারি ডিজিট, তাহলে 1 বিট টার্মস অফ 1 নিবেল একটা ইউজ করা হয় এদের বাইরে, যে 1 নিবেল ইজ ইকাল টু 8 বিট, 4 বিট মানে 1 নিবেল হয়, আর 2 নিবেল মানে 1 বাইট হয়। ওকে, এই ইউনিট গুলো আমাদের যখন পরীক্ষায় কোশ্চেন থাকে, এইরকম ইউনিট গুলো কিন্তু আমাদের মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। যে 4 বিট ইজ ইকাল টু 1 নিবেল, 1 নিবেল ইজ ইকাল টু কত বিট, আর 1 বাইট ইজ ইকাল টু কত নিবেল, এরকম মাঝে মাঝে কিন্তু কোশ্চেন এসে থাকে। এই জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আমাদের টপিক মোটামুটি কমপ্লিট। নেক্সট দিন আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, আগের চ্যাপ্টারটাও আমাদের এক্সারসাইজ হয়নি, তো পরের দিন কি দুটো চ্যাপ্টার পড়া হবে? আমি পিডিএফ দিয়ে দেবো আজকে, কনফার্ম আজকে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, তো পরের দিন অন্তত এটা একটু ভালো করে পড়ে আসবে। আগের হার্ডওয়্যার আর এটা হচ্ছে মেমোরি, ঠিক আছে? ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।